মাম্মাম ভালো, মা খারাপ। মাম্মাম ভালো আর মা খারাপ। অর্ণব ল্যাপটপে কাজ করতে করতে মিঠির কথাগুলো শুনে অবাক হলো। কি এইসব বলছো মিঠি মা? ঠিকই তো বলছি বাবান, মাম্মাম ভালো আর মা খারাপ। এইসব তুমি কেন বলছো? কে শেখালো? আমি জানি বাবান, দাদু দিদুন বলেছে আমায় মাম্মাম ভালো, মা খারাপ। তাই তো মা তারার কাছে চলে গেছে। মাম্মাম ভালো বলে আমার কাছে আছে। আর কোনো কথা না বলে পুতুলটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল মিঠি। অহনার বাবা মায়ের সুইসাইড করার কারণ এখনো অবধি জানা গেল না। এমনকি কোনো সুইসাইড নোট অবধি পাওয়া যায়নি। কি চলছে এইসব? কে আছে মুখোশের আড়ালে? অর্ণব নাকি অহনা, নাকি অন্য কেউ? সত্যি বলতে অর্ণববাবু, আমার মাঝে মধ্যে আপনাকে সন্দেহ হয়। তাই নাকি ইন্সপেক্টর বোস? হ্যাঁ, তবে একটা প্রমাণ হাতে পাই। তাতে যদি আপনি গিল্টি থাকেন তাহলে আপনাকে বাঁচানো মুশকিল। আমি এই কেসগুলোতে সব রকমভাবে আপনাকে সাহায্য করব। তারপরেও যদি মনে হয় এইসব মৃত্যুর পিছনে আমার হাত আছে, তাহলে আপনি সেটা প্রমাণ করুন। আহা, রেগে যাচ্ছেন কেন? বুঝতেই পারছেন পুলিশের মন। আচ্ছা, অহনা ম্যাডামকে কখনো আপনার সন্দেহ হয়নি? না, কোনো কারণই নেই অহনাকে সন্দেহ করার। এই মৃত্যুগুলোর পিছনে ওর কী উদ্দেশ্য থাকতে পারে বলুন? ও তো ভীষণ রকম সংসারী একটা মেয়ে। সত্যি বলতে ওর দিদির থেকে ও ভীষণ গোছানো। সংসারের খুঁটিনাটি বিষয়ে সব জানা। দেখুন না মিঠি কেমন ওকে পেয়ে সব ভুলে গেছে। আমার মেয়ের খুশিতেই আমার খুশি। এমনকি অহনার কোনো চাহিদাও কিচ্ছু নেই। অল্পেতেই খুশিও। আপনাদের সম্পর্কটা কেমন? মানে যেমন স্বামী স্ত্রীর মধ্যে থাকা উচিত সেই রকম? আশা করি বুঝতে পারছেন। এ বিয়েতে আমি রাজি ছিলাম না। আমার মেয়ের কথা ভেবেই করেছিলাম। তাই এখনো অবধি অহনাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে পারিনি। তবে তার সাথে কোনো অন্যায়ও করিনি। বুঝলাম। আচ্ছা, আপনাকে বলেছিলাম আপনার স্ত্রীর মানে আপনার আগের স্ত্রীর ফোনটা নিয়ে আসতে। এনেছেন? হ্যাঁ, এনেছি। ওর মৃত্যুর পর থেকে ফোনটা বন্ধ করাই আছে। আমি চার্জ দিয়েছিলাম আজ। আপনার সামনেই খুলছি ফোনটা। খবর নিয়ে জানতে পেরেছি যেদিন আপনার স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয় সেদিনই তো আপনি নিজে গাড়িটি সার্ভিসিং করিয়ে এনেছিলেন। তারপরেও কিভাবে ব্রেক ফেল হয়? আমি সত্যি নিজেও অবাক। আমি যখন দুপুরে গাড়িটা নিয়ে এলাম সব ঠিক ছিল। তারপর বিকেলে গাড়ি নিয়ে আমার স্ত্রী বেরোলো। তার কিছুক্ষণ পরই অ্যাক্সিডেন্ট। কোথায় গিয়েছিলেন তিনি আপনি জানেন? না, কদিন আগের থেকেই ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। কিছু একটা লুকাচ্ছিল আমার থেকে। এমনকি আমি কথা বলতে গেলে এড়িয়ে যেত। আগে বলেননি তো এই ব্যাপারটা? যাই হোক, আপনি এখন আসতে পারেন। দরকার পড়লে আবার ডাকব। থানা থেকে বেরিয়ে যায় অর্ণব। একটা নাটক চলছে। এখান থেকে বেরিয়ে আসা সহজে সম্ভব নয়। তবে এই নাটকে অর্ণব নায়ক হতে না পারলে খলনায়ক হয়ে নাটক শেষ করতে হবে। বিকেলের বৃষ্টিটা বেড়েছে ভালোই। অহনা আগের চেয়ে অনেক চুপচাপ। মিঠির সাথে তার বেশি সময় কাটে। অর্ণবের মনে হলো একবার ওর সাথে ভালো করে কথা বলা দরকার। ওকে সব কিছু বলাটা কি ঠিক হবে এখন? ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ইন্সপেক্টর বোসের নাম্বার দেখে একটু ঘাবড়ে যায় অর্ণব। হ্যাঁ বলুন স্যার। কতদিন ধরে পরকীয়া চলছিল আপনার? কী সব বলছেন? আমি পরকীয়া?
আপনার স্ত্রীর ফোনে কতগুলো মেসেজ দেখলাম। একটা অজানা নাম্বার থেকে কদিন ধরেই এই সংক্রান্ত কথাবার্তা চলছিল। যদিও এই নাম্বারটি কার তা জানা যায়নি। সম্ভবত সিম কার্ডটি বিনা ডকুমেন্টসে কেনা হয়েছিল। আপনি যে পরকীয়ায় জড়িত সে নিয়ে কথাবার্তা চলছিল। কী সব বলছেন? আরও একটু অবাক হবেন। তাহলে শুনুন। আপনার স্ত্রী মারা যাওয়ার 1 মাস আগের থেকে একটা নাম্বার থেকে শিডকে অনবরত কল করা হয়েছে। যেদিন আপনার স্ত্রী মারা যায় সেদিন ওই নাম্বার থেকে বহুবার শিডকে কল করা হয়। তারপর রাত 11টার দিকে শেষ কল করা হয়। তারপর ওই নাম্বার থেকে শিডের ফোনে আর কল আসেনি, আর শিডও ওই নাম্বারে কল করেনি। আর সেই নাম্বারটি রেজিস্টার করা আছে আপনার শ্বশুর মশাইয়ের নামে। আপনি কী সব বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। অহনার সাথে শিডের কথা হলে অহনার নাম্বারে ফোন করত। আমার শ্বশুর মশাইয়ের কোনো নাম্বারে কেন ফোন করবে? তাহলে কি আমার শ্বশুর শাশুড়ি শিডকে চিনতেন? আপনার শ্বশুর শাশুড়ি অনেক রহস্য গোপন করে সুইসাইড করলেন। তাঁরা বেঁচে থাকলে কিছু একটা প্রমাণ ঠিকই পেতাম। অহনা রাতের খাবার খাইয়ে মিঠিকে ঘুম পাড়িয়ে দিল। অর্ণব কিছুটা অপরাধীর মতো ঘরে ঢুকে বলল, অহনা, তোমাকে কদিন ধরেই একটা কথা বলবো বলে ভাবছিলাম। আমি কোনো কিছু লুকোতে চাইছি না তোমার থেকে। আমি একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছিলাম। তোমার দিদি বোধহয় কোনো রকমভাবে সেটা জানতে পেরে গিয়েছিল, তাই মৃত্যুর কদিন আগের থেকেই আমার সাথে ঠিকমতো কথা বলছিল না। অহনা অবাক হওয়ার সাথে সাথে অনেকটা রাগ নিয়ে বলল, এই জন্য আমার দিদিকে মেরে ফেলেননি তো? অর্ণব অহনার হাত দুটো ধরে বলল, বিশ্বাস করো, আমি তোমার দিদিকে মারিনি। এখন পুলিশও এই ব্যাপারটা জানতে পেরে গেছে। সারাটা রাত অহনার নির্ঘুম কাটল। চোখের জল আর অনেকটা অভিমান নিয়ে নীরব হয়ে থাকল। অর্ণব অনেক কিছু লুকিয়ে রেখেছে তার থেকে। সে যেভাবেই হোক এবার সব জানতে হবে। দুপুরের দিকে পরিচিত নাম্বার থেকে অর্ণবের ফোন এলো। ফোনটা অর্ণব রিসিভ করতেই, লাস্টবারের মতো আর একটা হেল্প চাই আমার। এবার টার্গেট অহনা। কিন্তু অহনা কেন? হ্যালো হ্যালো। ফোনটা ডিসকানেক্ট হয়ে যায়। অর্ণব একটা ঝড়ের পূর্বাভাস পেল। আজ কোথাও ঘুরতে যাবে অহনা? না, ভালো লাগছে না। আমাকে ভুল বুঝেছ বুঝি? আপনি আর কি কি লুকিয়ে রেখেছেন আমার থেকে? শুধু ওইটুকুই, তোমার দিদির সাথে আমি সুখে ছিলাম না, তাই জড়িয়ে গিয়েছিলাম একটা সম্পর্কে। তোমার দিদি তোমার মতো নয়। তুমি কি সুন্দর করে সবটা একা হাতে সামলে নিয়েছো। তোমার কাছে এলে আমি শান্তি পাই। ধীরে ধীরে অর্ণব অহনার দিকে এগিয়ে যেতে লাগলো। অহনার মুখের সামনের চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে দিল অর্ণব। অহনা এই আকর্ষণ আগেও অনুভব করেছিল। ঠিক এই মুহূর্তে অর্ণবের সব ভুল ক্ষমা করে দেওয়া যায়। মিঠির ডাকে সম্বিত ফিরল দুজনের। মিঠি আজ তার বন্ধুর জন্মদিনে যাবে। ওকে বন্ধুর বাড়িতে নামিয়ে দিয়ে অহনা আর অর্ণব নিজেদের মতো একটু সময় কাটাবে বলে বেরিয়ে পড়ল। বিকেলটা বেশ ভালোই কাটল দুজনের। অর্ণব মিঠিকে সেই রাতে আর বাড়ি আনল না। মিঠি তার বন্ধুর বাড়িতেই রয়ে গেল। আজ রাত যেন শেষ সুযোগ। আচ্ছা অহনা, তুমি আমাকে আগের থেকেই ভালোবাসতে? মানে যখন তোমার দিদির সাথে আমার সংসার ছিল? হঠাৎ এইসব কথা কেন? না, আমার জানতে ইচ্ছে হলো। তুমি আমার জীবনে
আগে কেন এলে না বলো তো? এই তো এখন আছি, সারা জীবন থেকে যাব। আমি সত্যি তোমার দিদির সাথে সুখে ছিলাম না। ও অ্যাক্সিডেন্টে না মারা গেলে আমিই হয়তো ওকে মেরে দিতাম। আমি আর পারছিলাম না ওর সাথে সংসার করতে। আমি জানতাম আপনি সুখী ছিলেন না দিদির সাথে। বাবা মাকে কতবার বলতাম, তারা কিছুতেই আমাকে বিশ্বাস করতেন না। দিদির প্রেমে অন্ধ ছিলেন তারা। আমাকে কেউ বুঝতো না। দিদি বরাবর পড়াশুনোয় ভালো ছিল। সব সময় দিদির সাথে আমাকে তুলনা করা হতো। আমাকে বুঝিয়ে দেওয়া হতো আমি সব কিছুর থেকে পিছিয়ে। কেউ বুঝতো না আমি কি চাই। আমি বুঝি তো অহনা। আপনিই তো একমাত্র ব্যক্তি যিনি আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, এত অভিমান ভালো নয় অহনা। তোমার মনে আছে এইসব? মনে আছে মানে? আমি দিন গুনতাম আপনি কবে আসবেন আমাদের বাড়ি। দিদির সাথে দেখলে আমার ভীষণ রাগ হতো। আমি তো দিদির থেকেও আপনাকে সুখে রাখতে পারি, তাহলে আমি কেন আপনাকে পাবো না? আপনি জানেন, আমি শুধু আপনার সাথেই কথা বলতাম। বাবা মায়ের কাছে বোঝা হয়েছিলাম। এমনকি দিদিও আমাকে কোনোদিন কাছে টানেনি। আমার মনে হতো আপনাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। কাছে এসো, এই তো পেয়েছো আমাকে। এই যে আপনার বুকে মাথা রাখতে পেরেছি, এখানে কত সুখ তা আপনাকে বলে বোঝাতে পারবো না। ভালোই হয়েছে আমাদের রাস্তা থেকে সবাই সরে গেছে, নয়তো আমরা কখনো একে অপরকে এতটা কাছে পেতাম না। সরে গেছে নয়, সরাতে হয়েছে। মানে? এখন তো আপনি আমার, আপনাকে বলতে আর বাধা নেই। আমিও সব কথা আপনাকে বলতে চাই। দিদির অ্যাক্সিডেন্ট আমিই করিয়েছিলাম শিডকে দিয়ে। শিডকে বলেছিলাম অনেক টাকা দেব। ওর সাথে সাথেই রাজি হলো। ব্রেক ফেলটা সিডি গড়িয়েছিল। তার আগে অবশ্য আপনার থেকে দিদির দূরত্ব তৈরি করার জন্য আমি একটা নাম্বার থেকে দিদিকে মেসেজ করতাম। ভুল বুঝিয়েছিলাম আপনি পরকীয়াতে জড়িত। দিদি তাই বিশ্বাস করেছিল। একবারও ওর মনে হয়নি আমি এই মেসেজের পেছনে আছি। এমনকি আপনার প্রতি ওর বিশ্বাস ছিল না। এমন ঠুনকো সম্পর্কের কোনো দাম আছে বলুন তো? বাবার একটা নাম্বার থেকে শিডকে ফোন করে প্ল্যানটা বানিয়েছিলাম, যাতে কোনোভাবেই কারোর সন্দেহ না হয়। অর্ণব আরও একটু শক্ত করে জড়িয়ে ধরল অহনাকে। অহনা এইটুকু চেয়েছিল, শিডও মারা গিয়েই ভালোই হয়েছে আমাদের জন্য, নয়তো পথের কাঁটা হয়ে থাকত। কেউ কি এমনি এমনি মরে? ওর ড্রাগের প্রতি নেশা আমি ছাড়া কেই বা জানত। সেদিন আমিই ওকে ড্রাগ দিতে শুরু করলাম। ও নিজের জগতেই ছিল না। ড্রাগ নিতে নিতে ওভারডোজ হয়ে গেল। আমি শান্ত হয়ে বসেছিলাম ওর পাশে, ওর মৃত্যু দেখার জন্য। আমার আর আপনার মাঝে আমি কাউকে আসতে দেব না। মিঠি? মিঠিকে তো মায়ের ভালোবাসা দিয়েছ। কখনো মনে হয়নি ও তোমার দিদির সন্তান? না, মিঠি আমার। ও যখন ছোট ছিল, ওর ছোট ছোট হাত আর পা দেখে আমি খুব খুশি হতাম। কাঁদলে ছুটে গিয়ে কোলে নিতাম। আপনি আর মিঠি আমার জীবনে আনন্দ নিয়ে এসেছিল। বাবা মা? বাবা মা তো আমাদের বিয়ে দিল, তাহলে তাদের মৃত্যুটা? বাবা মা জেনে গিয়েছিল শিড আর দিদির মৃত্যুতে কোনো না কোনোভাবে আমি জড়িত। ছোট থেকে দেখে আসছে আমাকে। সেদিন মিঠিকে নিয়ে ওই বাড়ি গেলাম, বাবা মায়ের সামনে সবটা স্বীকার করলাম। ছোট থেকেই তো শেখানো হয়েছিল বাবা মায়ের থেকে কিছু লুকানো উচিত নয়। তাই জানিয়ে দিলাম তাদের আদরের মেয়েকে কিভাবে মেরেছি, শিডকে কিভাবে মেরেছি। ভয় দেখিয়ে বলেছিলাম মুখ খুললেই মিঠিকে মেরে ফেলব। অমনি ভয় পেয়ে গেল,
মিঠিকে জড়িয়ে ধরে বলল তারা নাকি মিঠিকে বাঁচাবে। একই সাথে আমার ভয় দেখানোর জন্যই তারা মিঠিকে বলেছিলেন আমি ভালো, মা খারাপ। আর আমার ভয় দেখানোর জন্যই বোধহয় বাবা মা সুইসাইড করলেন। হয়তো বুঝে গিয়েছিলেন আমি সব কিছু করতে পারি। আর কিছু জানার আছে ইন্সপেক্টর বোস? কথাটা বলেই অহনাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল অর্ণব। ইতিমধ্যে ইন্সপেক্টর বোস আর কয়েকজন পুলিশ রুমের ভেতরে ঢুকলেন। অহনা রাগে উত্তেজিত হয়ে বলল, এইসব তাহলে আপনার নাটক ছিল? আমার কাছে আসা, বিশ্বাসের সুযোগ নেওয়া? অর্ণব চিৎকার করে বলল, নয়তো তোমার মুখোশটা টেনে বের করতাম কিভাবে? নাটক আমি না তুমি করে গেছো, এমনকি মিঠিকেও ব্যবহার করেছ তোমার নোংরা খেলায়। অহনার চোখ দিয়ে জল গড়িয়ে এলো। না অর্ণব, আমি ওকে কোনোভাবে ব্যবহার করিনি। আমি ওকে ওর মায়ের থেকেও বেশি ভালোবেসেছি। অর্ণব আর কোনো কথা বলল না। অহনাও চুপ করে তাকিয়ে রইল অর্ণবের দিকে। অহনাকে বাড়ি থেকে বের করে গাড়িতে তোলা হলো। আপনার চোখে জল কেন অর্ণববাবু? অপরাধী ধরা পড়ল, আপনার তো খুশি হওয়ার কথা। অপরাধী এমনি এমনি তৈরি হয় না ইন্সপেক্টর বোস। তার জন্য দায়ী থাকে পরিবার, সমাজ, পরিস্থিতি। আজ যদি ওর বাবা মা একটু ওকে বুঝতেন তাহলে হয়তো এটা হতো না। এক সন্তানের সাফল্যে সঙ্গে আরেক সন্তানের তুলনা করা কখনোই উচিত নয়। আমার আগেই সন্দেহ হয়েছিল, তাই আপনাকে বলতে বলেছিলাম যে আপনি পরকীয়াতে জড়িয়েছিলেন, যাতে করে ওর মনে হয় আপনি ওকে বিশ্বাস করেন। আর এমন একটা বিশ্বাসের জায়গা তৈরি হোক যাতে অহনাও আপনাকে বিশ্বাস করতে শুরু করে। মনে আছে আমি এই জন্যই আপনাকে একবার জিজ্ঞাসা করেছিলাম আপনাদের সম্পর্কটা কেমন? এখন বুঝতে পেরেছি। আপনি যখন বললেন এবার টার্গেট অহনা, আমার তখনও বিশ্বাস ছিল না যে ও এই কাজ করতে পারে। অনেক উপকার করলেন আমার। এই শহর ছেড়ে চলে গেলেও আশা করি আমাদের যোগাযোগ থাকবে। কোথায় যাবেন? এখান থেকে অনেক দূরে মিঠিকে নিয়ে চলে যাব। ও জানবে মায়ের মতো মাম্মামও আকাশের তারা হয়ে গেছে। একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। অহনা অপরাধী ঠিকই, কিন্তু মানসিক দিক থেকেও ও অসুস্থ। খেয়াল রাখবেন ওর। সকাল হতে অনেক দেরি। আজকের রাত নির্ঘুম কাটবে অর্ণবের। একটা পরিবার চোখের সামনে শেষ হয়ে গেল। মিঠিরও অনেক প্রশ্ন থাকবে। সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। মিঠি একদিন ঠিক বুঝতে পারবে মুখোশের পার্থক্য। নমস্কার, গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আসি।